বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 5:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দুপুরে প্রত্যেক দিন খাওয়া দাওয়া করার পর আমার 1 ঘন্টার মতো রেস্ট নেওয়া চাই, মানে ওই আর কি ঘুম। আর ঘুম যদি না হয় বিকেলে আমার মাথা ধরে যায়। তাই এই অভ্যাসটা আমার বিয়ের আগের থেকেই ছিল, দুপুর হলেই আমাকে 1 ঘন্টা হলেও ঘুমোতে হবে। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে প্রথমে আগে চোখে মুখে জল নিয়ে নিলাম। যদিও ঘুমটা এখনও ছাড়িনি, কারণ এবার তো গ্রীষ্মকাল প্রায় পড়েই গেছে বলতে পারো। আর এই গ্রীষ্মকালে যখন দুপুরে ঘুম ভাঙে, মানে আর কি বিকেলের কথা বলছি, তো তারপর থেকে না শরীরটাকে আমার একটা ম্যাজমেজানি ভাব লাগে। তো যাই হোক, ঘুম থেকে যখন উঠে পড়েছি তখন ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই, তাই চোখে মুখে জল নিয়ে এখন চুলটা বেঁধে নেব। আগের দিনের একটা ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছিলেন যে এই চৈত্র মাসে একটা গ্রহণ আছে। তো গ্রহণে কি কি নিয়ম পালতে হয়, আদৌ কি প্রেগনেন্ট যারা থাকে তাদেরকে কি পালতে হয়, তারপরে গ্রহণটা কটার সময় লাগছে, কি কি করতে হবে সেটা আমাকে জানাতে বলেছিলে। তখন আমি বলেছিলাম যে আমি যখনই জানতে পারবো অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তো হ্যাঁ বন্ধুরা, এই চৈত্র মাসে একটা গ্রহণ আছে, সেটা হচ্ছে 25শে চৈত্র, আর ইংরেজি ডেট পড়ছে 8ই এপ্রিল সোমবার। তো গ্রহণটা লাগছে ঠিক রাত 9টা থেকে রাত 2টো পর্যন্ত। তো এইটা আমাদের ভারতবর্ষে অদৃশ্য, তবে ভারতবর্ষে অদৃশ্য হলেও যারা প্রেগনেন্ট মহিলা আছো তাদেরকে এই গ্রহণের নিয়ম সবই পালতে হবে। এবার আসি গ্রহণে কি কি নিয়ম আছে। এই যেমন ধরো রাত 9টার আগে পর্যন্ত খাবার দাবার খেয়ে নেবে। গ্রহণ চলাকালীন কিন্তু 1 গ্লাস জলও খাওয়া যাবে না। এই যেমন রাত 9টার থেকে রাত 2টো পর্যন্ত তুমি কিচ্ছু খাবার খেতে পারবে না। রাত 2টোর পর যখন গ্রহণ ছেড়ে যাবে, মাথায় একটু গঙ্গা জল ঠেকিয়ে, মানে স্নান করতে হয় শুনেছি, তবে রাত 2টোর সময় তো স্নান করা সম্ভব না। তো রাত 2টোর সময় মাথায় একটু গঙ্গার জল ঠেকিয়ে তারপরে একদম টাটকা জল খেতে হবে, মানে যেই জলটা আর কি ফ্রেশ। গ্রহণ চলাকালীন যে সমস্ত ঘরের খাবার থাকবে, জল থাকবে, সেগুলোতে সব তুলসী পাতা দিয়ে দেবে। তো সেই খাবারগুলো বাড়ির সবাই খেতে পারলেও যারা প্রেগনেন্ট, যাদের জন্য এই গ্রহণের নিয়মটা, তারা কিন্তু একদমই খেতে পারবে না। এইটা হয়ে গেল গ্রহণের নিয়ম। এবার তোমাকে কি করতে হবে, রাত 9টার আগে তোমার চুলটাকে খুলে নিতে হবে। গ্রহণ থাকাকালীন কিন্তু চুল বাঁধা একদমই চলবে না। কপালে টিপ পরা চলবে না, কারণ কপালে টিপ পরলে নাকি বলে বাচ্চার যে কোনো শরীরে টিপের মতো কিছু একটা বেরিয়ে যায়। তো সে কারণে টিপ পরা চলবে না, আর চুল বাঁধা চলবে না। তারপর চুপচাপ বসে থাকতে হবে, শোয়া চলবে না। হ্যাঁ, তুমি শুতে পারো, হয়তো খাটের মধ্যে একটা বালিশ দিয়ে তার মধ্যে হেলান দিয়ে, যেমন আমরা হাফ শোয়া হাফ বসে থাকার মতো থাকি, সেরকম করতে পারো। গ্রহণ চলাকালীন ঘুমোনো একদমই চলবে না, মানে চোখ বন্ধ করা চলবে না। যদি তুমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো তাহলে বলে নাকি বাচ্চার চোখ বন্ধ হয়ে যায়। এগুলো নিয়মগুলো শুনে এসেছি, তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই। সাবধানে থাকলে, সবসময় ঠাকুর নাম করলে অবশ্যই কিচ্ছু হবে না। তারপর যেমন ধরো হাতের মুঠো করা চলবে না। হাতের মুঠো বলতে আঙ্গুল আমরা যেমন মুঠো করি, মানে 5টা আঙ্গুল যেভাবে মুঠো করি ওইভাবে আঙ্গুল মুঠো করা চলবে না। গ্রহণ চলাকালীন নখ খুঁটা চলবে না, বা কোনো জায়গায় খোঁটাখুটি কিছু চলবে না। চুলকানো আলাদা ব্যাপার, কিন্তু ধরো তোমার একটা ব্রণ হয়েছে, সে ব্রণটা তুমি খুঁটলে, এইসব কিছু একদমই চলবে না। গ্রহণ চলাকালীন মানে খুব নিয়মের মধ্যে থাকতে হয়। তুমি হাঁটাচলা করতে পারো, একটু বসে থাকতে পারো, তবে মানে একদমই চিত হয়ে যে শোয়াটা বলে সেই শোয়া চলে না। আর চুলটা কিন্তু মনে করে খুলে নিতে হবে। তো এই নিয়মগুলো অবশ্যই যারা প্রেগনেন্ট আছো তাদেরকে কিন্তু পালন মানে করতেই হবে। আমাদের ভারতবর্ষে অদৃশ্য থাকলেও মানে যারা প্রেগনেন্ট তাদেরকে নিয়মগুলো করতেই হবে। তো সবাইকে আমি একটাই কথা বলবো যে আমি হয়তো অনেক কিছু আছে যেগুলো জানি না, তো তোমরা তোমাদের মা, জেঠিমা, কাকিমা, ঠাকুমা বা দিদা, যাই হোক ঘরের বয়স্ক মহিলা যদি থাকে তাদের কাছে নিয়মগুলো জেনে নেবে। তবে হ্যাঁ, গ্রহণটা পালতে অবশ্যই হবে, আমিও যেমন পালবো। অবশ্যই সবাইকেই পালতে হবে যারা আর কি প্রেগনেন্ট আছো। তারপর যেমন ধরো আমি যদি আরও কিছু জানতে পারি অবশ্যই তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করে দেব। এখনও কিন্তু গ্রহণ আসতে প্রায় অনেকটাই দেরি আছে। 7ই এপ্রিল না, 8ই এপ্রিল পড়ছে সোমবার, প্রায় অনেকটাই দেরি আছে।
তার মাঝে যদি আমি কিছু জানতে পারি অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তবে একটাই কথা বলবো, ভয় একদমই পেও না, কারণ ভয় পাওয়া একদমই ঠিক না। যত তুমি ভয় পাবে তত নার্ভাস হয়ে পড়বে, তাই ভয় পেও না, সবসময় ঠাকুরকে ডেকো, সব কিছু সুস্থ সবলভাবেই কিন্তু হয়ে যাবে। গ্রহণটাকে ভয় পায় না এমন নয়, আমিও কিন্তু ভয় পেতাম, যখন আর কি ব্যাপারগুলো জানতাম না তখনকার কথা বলছি, বিয়ের ধরো 1 বছর আগের কথা বলছি। যখন জানতে পারতাম যে এই সময়ে গ্রহণ আছে, যারা প্রেগনেন্ট মহিলা আছো বা মেয়ে আছো তারা তো অবশ্যই পালবে, তো আমি ভাবতাম কি করে এতক্ষণ বসে থাকবে, কি করে এইসব জিনিসগুলো, আমার সবসময় একটা অভ্যাস, কি বলতো, বসে থাকবো চুপচাপ, খোটা অভ্যাস, চুল টানা অভ্যাস, এগুলো আমার অভ্যাস। তো সেখানে আমি একটানা কি করে এতক্ষণ বসে থাকতে পারবো, তো বেশ ভয় পেতাম। তবে এখন জিনিসটা এসে দেখছি যে না, এটা ভয়ের কিছু নেই, সব কিছু কিন্তু অনায়াসেই হয়ে যেতে পারে যদি তোমার মন শক্ত থাকে। তাই আমি তোমাদেরকে বলবো একদমই ভয় পেও না। আমরা কিন্তু দেখো সব কিছুর সম্মুখীন হতে পারি, সেটা গ্রহণ বলো, বাকি নিজের খারাপ পরিস্থিতি বলো, যে কোনো পরিস্থিতিতে বলো, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। তো নিজের মনকে শক্ত করো, অবশ্যই দেখবে সব কিছু পেরিয়ে যাবে। হয়তো এখন শুনে মনে হচ্ছে বাপরে, রাত 9টার থেকে রাত 2টো, 5 ঘন্টা কী করে বসে থাকবো, কারণ সেই সময় তো সবারই ঘুম পাবে, কিন্তু দেখবে কিছু না, কি করে যে সময়টা পেরিয়ে যাবে আমরা নিজেরাও কিন্তু বুঝতে পারবো না। অবশ্যই আমি আমার গ্রহণের ব্লগ শেয়ার করব, আমি গ্রহণে কেমন করে আছি, কি করছি না করছি, অবশ্যই সবটা শেয়ার করব, যদি ভিডিও করার মতন বাড়িতে কেউ থাকে, কারণ সেই সময় তো ফোনটা নিয়ে তো আমি আর ভিডিও করতে পারবো না। তবে যদি আমার হাজব্যান্ড জেগে থাকে বা আমার শাশুড়ি মাও যদি জেগে থাকে, অবশ্যই কেউ না কেউ বাড়িতে তো থাকবেই জেগে আমার সাথে, তো যদি আমার পক্ষে সম্ভব হয় অবশ্যই কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তবে সবশেষে একটাই কথা বলবো, একদমই ভয় পেও না। আমি আগে ভয় পেলেও এখন কিন্তু আর ভয় পাই না। প্রত্যেক দিন বিকেলে টিফিনে কিন্তু আমি একটু মুড়ি খাই, সকাল দিকে তো মুড়ি খাওয়া হয় না, তাই এই টিফিনের সময় মুড়ি খাই। তবে প্রত্যেক দিন চপটা নিই না, কারণ তেলে ভাজা জিনিস তো আর খাওয়া ভালো নয়, এই মাঝে সাঝে একান্তিক চপ খেয়ে থাকি। আর তাছাড়া তোমার ওই ছাতু মুড়ি, তারপর জল মুড়ি, একটু টমেটো চানাচুর মুড়ি, এইসবই খেয়ে থাকি। তো আজকে চপ ছিল, দেখলাম ফ্রিজে একটা শসা ছিল, তো শসাটা কেটে নিয়েছি আর এখন মুড়ি খেয়ে নেব। এখন আমরা শাশুড়ি বৌমা মিলে চলে এসেছি রান্নাঘরে, আর এখন রাতের রুটিটা করে নেব। আর এখন ঘুরেতে প্রায় 8:30 9টার মতো বেঁচে গেছে, 8:30 বাজলে আমরা রুটি করে নিই। তবে আজকে আর রুটি করবো না, আজকে খুব পরোটা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আজকে একটু পরোটা ভাজবো। তার কারণে শুধু তোমার ওই তাওয়াতে করে রুটিটা সেঁকে নিচ্ছিলাম, তারপরে সমস্ত রুটি যখন সেঁকা হয়ে যাবে তারপরে ভেজে নেব। আজকে আর ওই রুটির ঝাড়ার যে ঝাঁঝরি না কি বলে, ওটা দিয়ে আজকে আর রুটিটা সেঁকে নিই, কারণ ওটা দিয়ে যদি রুটিটা সেঁকা হয় তাহলে শক্ত হয়ে যায়, তাই আর কি রুটিটা সেঁকে নিই। নর্মালি তাওয়াতে একটু সেঁকে নিচ্ছিলাম, তারপরে ভেজে নিয়েছি। তখন শাশুড়ি বৌমা মিলে গল্প করতে করতে সমস্ত পরোটা ভেজে নেব। আর বিয়ের প্রথম যখন এখানে আসি তখন রুটি করতে আমার খুবই অসুবিধা হতো বলে এমনটা নয় যে হাল ছেড়ে দিয়েছি, হাল কিন্তু ধরেই রেখেছিলাম। আর হালটা ধরে রেখেছিলাম বলেই আজকে করতে পারছি। যদিও রুটিটা বেলতে আমার এখনও অসুবিধা হয়, তবে সেটাও শিখে নিতে পারবো। তখন তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল, আর সেই রিফাইন্ড অয়েলটা খুন্তির সাহায্যে সমস্ত কড়াইয়ে বুলিয়ে নিচ্ছি, যাতে রুটিটা ভাজার সময় সুবিধা হয় আর সব রুটিতেই যেন তেলটা পাই। তো একসাথে এখন 3টে পরোটা ভেজে নেব। আর এই পরোটাটা কিন্তু ভাজাটা আমি আমার মায়ের কাছে শিখেছি। আমার মা ঠিক এইভাবে পরোটা ভাজে, একটা করে পরোটা ভাজলে অনেকটা সময় লেগে যায়, আর এইভাবে যদি পরোটাটা ভাজা হয় বেশ কিন্তু সুবিধা হয়, তাই এইভাবে পরোটাটা ভেজে নেব। আগের দিন একটা ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছিল, তার আগে একটা কথা বলিনি, তোমাকে দিদিভাই বললাম বলে একদমই রাগ করো না। আসলে আমি তো জানি না তুমি আমার থেকে বয়সে বড় না ছোট, তবে সম্মানের খাতিরে তোমাকে আমি দিদিভাইই বললাম। যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো একদমই কিন্তু রাগ করো না। তো হ্যাঁ, সে বলেছিল যে তার আয়রনের ট্যাবলেটগুলো খেয়ে বমি পাচ্ছে। হ্যাঁ দিদিভাই, আমি যখন আয়রনের ট্যাবলেটগুলো খাই আমারও কিন্তু সেই একইভাবে বমিটা পাই। তবে আমার বমিটা পাই বলে আমি ডাক্তারবাবুর কাছে বমির আর সেরকম ওষুধ নিইনি, কারণ বমির ওষুধটা যদি কন্টিনিউ চালিয়ে যায় তাহলে সেটা আমাকে পুরো 10 মাস পর্যন্ত ওষুধটা খেতে হবে, তাই আর কি আমি বমির ওষুধটা নিইনি। তবে আমার শাশুড়ি মার বুদ্ধিমতো আমি প্রত্যেক দিন একটু করে আদা বাটার রস খাই,
তবে রসটা আমি খেতে পারি না, কারণ রসটা খেলে আমার বমি পেয়ে যায়। তুমি একটা কাজ করবে, যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলবো আদাটাকে একটু থেতলে নেবে, যে কোনো সাহায্যে, হাত মানে বাড়িতে যদি ওই শিল নোড়া থাকে তো নোড়ার সাহায্যে আদাটাকে একটু থেতলে নেবে। তারপরে ওষুধ খাওয়ার মতো, যেমন করে আর কি ওষুধ খাও জল দিয়ে, তারপরে ওষুধটা খেয়ে নাও, ঠিক সেই রকম ফার্স্টে জল দিয়ে মানে ওই আদাটাকে ওষুধের মতো গিলে দেবে। তাহলে দেখবে আর বিকেলে উঠে বমিটা পাবে না। যেটা কন্টিনিউ 3 মাস আমি করেছি, এখনও করি। যেদিন বমি পাই ঠিক তার 1 ঘন্টা আগে আমি ওই আদা বাটার রসটা খেয়ে নিই। মানে আর কি যখন আমি বুঝতে পারি আমার বমি বমি ভাব লাগছে বা গা গুলাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমি একটু আদা বাটা খেয়ে নিই, তারপরে কিন্তু আর বমি পাই না। তুমি আমার এই বুদ্ধিটা খাটিয়ে দেখো, দেখো অবশ্যই কাজ দেবে। আর যদি তোমার কাজ দেয় অবশ্যই কিন্তু আমাকে জানিও, তাহলে আমারও বেশ ভালো লাগবে। কারণ আমার এই ছোটো ছোটো উপকারগুলো যদি তোমাদের কাজে লাগে, সত্যি আমারও বেশ ভালো লাগবে। এখন যেহেতু পরোটাটা ভাজা হয়ে গেছে, তাই তাওয়াটাও ভালো করে সার্ফ দিয়ে একটু মেজে নিলাম। আর ওই যেটাতে রুটি মেখেছিলাম সেই গামলাটাও এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন ভাবলাম গ্যাসটা একবারই মুছেই দিই, কারণ গ্যাসের মধ্যে অনেক আটা গুঁড়ি পড়েছিল। তাই আর কি গ্যাস রাখার যে সেলফটা ছিল সেগুলো এখন ভালো করে একটা কাপড়ের সাহায্যে মুছে নেব। আর আজকে দেখতে দেখতে আমার প্রেগনেন্সি জার্নি 5 মাসে পড়ে গেল। তো কত তাড়াতাড়ি না সময়টা পেরিয়ে যায় সেটাই শুধু ভাবছি। তবে একটা কথা ভেবে খুবই ভালো লাগছে যে এই সব জিনিসগুলো আমার ক্যামেরাবন্দি হয়ে স্মৃতি হিসাবে থেকে গেল, যেটা পরবর্তী টাইমে যখন আমি দেখব খুবই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো শেষের কাছাকাছি চলেই এলো। তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।